সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা প্রসন্ন রহমান। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আলোচনাটা শুরু করতে চাই যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে এখন। সেই জায়গা থেকে জানতে চাওয়া যে এই যে একটা উৎসব চলছে, চলচ্চিত্র উৎসব, তার খবরটি, মানে এই যে একটা আয়োজন, সাধারণ মানুষ জানে কিনা এরকম একটা উৎসব হচ্ছে? হ্যাঁ, এটি আমার মনে হয় আয়োজকদের একটি বড় দায়িত্ব ছিল জানানোর ব্যাপারটি। এটি খুব ভালোভাবে ঘটেনি আসলে। আমরা উদ্বোধনী অনুষ্ঠানের সংবাদটি পেয়েছি বিভিন্ন মাধ্যমে, কিন্তু এরপরে আর তেমন কোনো দৈনিক পত্রিকা বা যেমন ধরেন, আমি উদাহরণ হিসেবে যদি বলি, শিল্পকলা একাডেমি যে উৎসবটি করেছে 15 দিন ব্যাপী, এদের উৎসবের প্রতিদিনই শিডিউলটা প্রতিদিন পত্রিকায় বিজ্ঞাপন হিসেবে দেখেছি। হ্যাঁ, তারপরে আলাদা করে লিফলেট হয়েছে, যেগুলো ফেসবুকে শিডিউলটা অনেকেই শেয়ার করেছে, ছাপা হয়েছে। আমরা এরকম কোনো শিডিউল দেখিনি। একটি বিষয় হতে পারে যে 185টি ছবি প্রদর্শিত হচ্ছে একটি উৎসবে। উৎসব তো আসলে একটি ছবি দেখার সুযোগও আমরা সেভাবে উৎসবগুলোতেই দেশের বাইরের ছবিগুলো নিয়মিতভাবে তো সেই ছবিগুলো পাওয়া যায় না, দেখা যায় না। হ্যাঁ, উৎসবেই একমাত্র আমরা বিভিন্ন দেশের নানা রকমের ছবি দেখবার সুযোগ পাই। তো সেই ব্যাপারটি জানানোর দায়িত্ব আসলে উৎসব আয়োজকদেরই। আমার মনে হয় এই জায়গাটুকুতে একটি গ্যাপ রয়ে গেছে। আমি নিজেও কথা বলেছি, আমার সঙ্গে অনেকেই কথা বলেছেন, যারা সাংবাদিকতার সঙ্গে জড়িত অনেকেই কথা বলেছেন যে আমরা আমাদের ছবিগুলো যখন দেশের বাইরে কোনো ছোট ফেস্টিভ্যালেও যায়, এগুলো একটি ছবিও যদি যায়, হ্যাঁ, একটি ছবিও যদি যায়, নিউজ হয়। এখানে আমরা দেশের বাইরের ছবিগুলো তো আছে, একটি দেশের সবচেয়ে বড় একটি ফেস্টিভ্যাল, কিন্তু আমাদের ছবিগুলো যে দেখাচ্ছে এই উৎসবে, এইগুলোরও কোনো নিউজ নেই। শুধুমাত্র আমাদের 6টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দেখাচ্ছে, এটি ছাড়াও আরও অনেকগুলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখাচ্ছে এখানে। তো আমরা আশা করছিলাম যে একটি শিডিউল অন্তত সবার কাছে থাকলে সেটি শেয়ার করবার মতো হতো, সবাই জানতো যে কয়টা ভেন্যুতে কোন দিন কোন ছবিটি কখন হচ্ছে, এটি জানাবার জায়গার থেকে একটি গ্যাপ রয়ে গেছে। আমরা এর আগে সবসময় দেখেছি যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সবাই জানে এবং দেখার একটা আগ্রহ তৈরি হয়, কারণ চলচ্চিত্র তো অনেক দর্শক আছে, বিশেষ করে মানে বিদেশি ছবি দেখার জন্য তো আগ্রহ নিয়ে বসে থাকে যে একটি উৎসব হবে, তারপর দেখার সুযোগ পাবে। হ্যাঁ, আমরা সেভাবেই দেখে বড় হয়েছি। বিভিন্ন কোথায় হচ্ছে সেটা তো জানার বিষয়। এক্স্যাক্টলি। সো ভেন্যু কখন, কোথায়, কবে, কোন ছবিটি হবে, এটি আমাদের জানা থাকলে এটি খুব কঠিন যে সাধারণ দর্শক ওয়েবসাইট থেকে দেখে, শিডিউল দেখে তিনি তার কোন ছবিটি দেখবেন সেটি নির্বাচন করবেন। এটি সবার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, এই কাজটি আসলে আমাদের পক্ষ থেকে আমরা শেয়ার করবার চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি। এবং এই উৎসবকে ঘিরে আয়োজনটা কি, মানে কারা কারা আসছেন, কোন দেশের ছবি আসছে? পৃথিবীর প্রায় 70টি দেশের সিনেমা আছে এখানে। টোটাল 185টি চলচ্চিত্র প্রদর্শিত হয় বলে আমি জানি, এবং আমি এটি আসলে শিডিউল দেখে, আমার নিজের ওয়েবসাইট থেকে আমার নিজের দেখা। এর সারমর্ম আলাদা হবে, আপনিও ঠিকভাবে অবগত নন। আমি আমার ছবিটি যেহেতু এখানে পার্টিসিপেট করছে, এখানে প্রদর্শিত হচ্ছে, সেজন্য আমার নিজ দায়িত্বেই জেনে নেওয়া আসলে যে আমার ছবিটি কখন কোথায় প্রদর্শিত হচ্ছে, এবং আমি সেভাবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবার চেষ্টা করেছি যে ঠিক আছে। এখনো যারা দেখতে পারেনি অনেকেই জানিয়েছেন, দেখবার আগ্রহ প্রকাশ করেছেন। আমার ছবিটির নাম সুতোপার ঠিকানা। এই বছরই সরকারি অনুদানে নির্মিত, এই বছর মে মাসে রিলিজ হয়েছে। বেশ কয়েকটি ফেস্টিভ্যালে সেটি অ্যাটেন্ড করেছে। একটি পুরস্কারও ইন্দোনেশিয়াতে একটি পুরস্কার পেয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অফ মেরিট। ইভেন আজকে আমরা যখন এই অনুষ্ঠানে কথা বলছি, 17 জানুয়ারি, আজকে বুলগেরিয়ার একটি সম্মানজনক ফিল্ম ফেস্টিভ্যালে আজকে 5:30টায় এটি প্রদর্শিত হচ্ছে। এটির নাম সোফিয়া মেনার ফেস্টিভ্যাল। আর 19 তারিখে এটি ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে। আর এমনিতে যে যারা এসছেন এই চলচ্চিত্র উৎসবে, হ্যাঁ, সেখানে যারা এসছেন তাদের সঙ্গে মত বিনিময়ের সুযোগ কতটা থাকছে? হ্যাঁ, এখানে আরো কিছু উৎসব, শুধু চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও আরো কিছু ভালো আয়োজন আছে। একটি ওয়ার্কশপ হচ্ছে, একজন নারী নির্মাতা একটি চলচ্চিত্র নির্মাণের উপর ওয়ার্কশপ করাচ্ছেন। আর 2টি সেমিনারের আয়োজন হয়েছে এখানে। একটি বাংলাদেশি চলচ্চিত্র কিভাবে আন্তর্জাতিক বাজারে যেতে পারে, এর উপর একটি আলোচনা, নারী নির্মাতাদের নিয়ে আরেকটি। বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে বাইরে থেকে যারা এসছেন তাদের আগ্রহের জায়গাটা খুবই ভালো। এটি উৎসবটি আসলে একটি সম্মানজনক উৎসব। হ্যাঁ, উৎসবটি আসলে একটি সম্মানজনক উৎসব। আমরা যেরকম অনেক আগ্রহ নিয়ে পৃথিবীর অনেক উৎসবে, এটি হয়তো পৃথিবীর টপ 10 বা টপ 20 ফেস্টিভ্যালের একটি নয়, কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ উৎসবগুলোর একটি বাংলাদেশের। এবং অনেকেরই আন্তর্জাতিক বাজারে অন্যান্য দেশের অনেক নির্মাতার আগ্রহ আছে বাংলাদেশের উৎসবটি নিয়ে। এবং ঢাকায় তো এর চেয়ে বড় উৎসব
আয়োজন হয় না। না তেমন তেমন চলচ্চিত্র উৎসব আর তেমন হ্যাঁ, হয় আর না। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হয়, চলচ্চিত্র শিশু উৎসব হয়, চলচ্চিত্র হ্যাঁ উৎসব হয়। হ্যাঁ, কিন্তু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসেবে বড় মাপের উৎসব এটি, সবচেয়ে বড় মাপের উৎসব এটি। এবং সেই জায়গাতে যে ছবিগুলো এসছে সেই ছবিগুলো নিয়ে যদি আপনি বলেন যে যেগুলি দর্শকদের দেখা দরকার বা নতুন একটা ধারণা পেতে পারে যে চলচ্চিত্রের ভাষা তো বদলে গিয়েছে, সেই জায়গা থেকে এখানে এই প্রতিটা ফেস্টিভ্যালেরই কয়েকটা ভাগ থাকে, একটা কম্পিটিশন ক্যাটাগরি থাকে যেখানে একটি স্পিরিচুয়াল সেকশন আছে, এই সিনেমায় নারী নির্মাতাদের একটি সেকশন আছে, ওয়ার্ল্ড সিনেমা বলে একটি বিভাগ আছে। এখানে উৎসব কমিটি নির্বাচন করে ছবিগুলোকে ভাগ ভাগ করে প্রদর্শন করেন। সেক্ষেত্রে আপনি আসলে সব রকমের ছবি এখানে পাচ্ছেন। হ্যাঁ, তবে একটি বিষয়, ছবি আমি যতটুকু জানি নির্বাচকরা বা জুরি মেম্বাররা যারা আছেন, তারা উৎসব কমিটির সঙ্গে যারা আছেন, তারা শিল্পসম্মত চলচ্চিত্রকেই প্রাধান্য দিয়ে থাকেন, জীবন ঘনিষ্ঠ এবং সৃজনশীল চলচ্চিত্রগুলোকেই প্রাধান্য দিয়ে থাকেন। সেই অনুযায়ী আসলে বেশিরভাগ ছবি মানসম্মত চলচ্চিত্র এবং প্রায় বেশিরভাগ ছবি আসলে দর্শক দেখে আনন্দ পাবেন বলে আমার নিজের বিশ্বাস। এবং আমি একটু এখানে যে ছবির গল্প বলার যে জায়গাটা আছে সেইটার তো ধরন পাল্টে গিয়েছে। সেইটার মানে আমি জানি না আপনি কতটা ছবি দেখতে পেরেছেন যে উৎসবে যারা এসছে, এবং এখানে নিশ্চয়ই বিদেশ থেকে যে ছবি অনেক নতুন ছবি এসছে, সেই জায়গায় আপনার কোনো কিছু লক্ষ্য করেছেন কিনা? যে হ্যাঁ, একটি বিষয় হচ্ছে যে আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে জানানোর বিষয়টি যেহেতু কম হয়েছে, আমি আজকেও জেনেছি যে দর্শকের উপস্থিতি খুব কম। আচ্ছা, হ্যাঁ, ছবি দেখতে দেখতে যাওয়া, যেহেতু উৎসবটি প্রায় 8-9 দিন ব্যাপী হবে, আমি আশা করব যে দর্শকের সংখ্যা নিশ্চয়ই বাড়বে। হ্যাঁ, আস্তে আস্তে নিশ্চয়ই বাড়বে, বা আয়োজকদের পক্ষ থেকেও জানানোর ব্যাপারটিও হয়তো আর হবে। আপনার এই অনুষ্ঠানের মাধ্যমেও হয়তো কিছু মানুষ আগ্রহী হবে। দীর্ঘ সময় যাবতই কথা হচ্ছে যে আমরা যে ছবি যে বানাচ্ছি, ছবি বলার গল্পটা যেভাবে বলতে হয় সেভাবে আমরা বলতে পারছি কিনা, একদম আন্তর্জাতিক মানদণ্ডে দাঁড়িয়ে হোক বা প্রতিবেশী আরো যে প্রতিবেশী দেশগুলোতে যেভাবে ছবি হচ্ছে, তার জায়গায় আমাদের অবস্থা, গল্প বলার ভঙ্গিটা কোন জায়গায় আছে? আমাদের এখানে চেষ্টাটা আছে আসলে, চেষ্টাটা আসলে নানা রকমের এক একজন নির্মাতা তার নিজের মতো করে বলবার চেষ্টা করছেন। একটি বিষয় আমি যদি একটু আগে থেকে বলি, যেমন ধরেন আমাদের সিনিয়র অগ্রজ নির্মাতা যারা ছিলেন, তারা সাহিত্যের দিকে খুব বেশি মুখ ফেরাননি, যদিও তাদের যারা আদর্শের মানুষ ছিলেন সত্যজিৎ রায় বা ওনারা কিন্তু অনেকেই সাহিত্য নির্ভর গল্প দিয়ে চলচ্চিত্র নির্মাণ শুরু করেছিলেন। কিন্তু আমাদের বেলায় একটি টেন্ডেন্সি আছে, আমি যদি ইনক্লুডিং মি, আমরা নিজেদের গল্পগুলো নিয়ে একটু বেশি অবসেসড থাকি। আমরা নিজেদের গল্পগুলো নিয়ে আগে কাজ করতে চাই, নিজের কথাই বলতে চাই। হ্যাঁ, নিজের কথাগুলো বলতে চাই। তো নিজের কথাগুলো বলতে গিয়ে অনেক সময় আসলে খুব খুব দর্শকের কথা চিন্তা করে বা আন্তর্জাতিক বাজারের কথা চিন্তা করে ওইভাবে গল্প বলার ব্যাপারটি হয়ে ওঠে না। গল্প বলবার বেলায় আমাদের আসলে দুর্বলতাও আছে অনেক। একটি বিষয় আমি দুর্বলতা গল্পের স্ট্রাকচারের জায়গা থেকে, আমাদের এখানে কাঠামো তৈরি করার ক্ষেত্রে, কাঠামো তৈরি করবার জায়গা থেকে এখানে আমাদের ম্যাথডিক্যাল লার্নিং এর একটা ব্যাপার যে আছে, স্ক্রিন প্লে রাইটিং এর, এই ব্যাপারটা এখানে ঘটে ওঠে না। এখন এই লার্নিংটা যে অনেকেই মনে করে এটা হয়তো ফর্মুলা ফিল্মের বেলায় না, এটা যে কোনো ফিল্মের বেলায়, যে ফিল্মের আপনি যখন একটি গল্প বলতে যাচ্ছেন, এই গল্পের একটা স্ট্রাকচার থাকবে। হ্যাঁ, এর একটা বিগিনিং, এর একটা এন্ডিং। ইটস নট নেসেসারি দ্যাট আপনাকে একই ফর্মুলায় যেতে হবে, কখনো শেষ কথা আগে বলতে পারেন, কিন্তু মেথডিক্যাল আপনি যদি ছন্দ গড়তে শেখেন তখন আপনি পরে ভাঙতে পারবেন। কিন্তু ছন্দ শেখবার বেলাটাই আমাদের অনেকের ঘাটতি আছে, ছন্দ জানাটাই হয় না। ছন্দ জানাটাই অনেকের হয় নাই। হ্যাঁ, সো কান সাদার ব্যাপারটা ক্লিয়ার হওয়ার আগেই গলা সাদা শুরু হয়ে যাচ্ছে অনেকের, এটি একটি ল্যাকিং। আমার মনে হয় যে কান সাদার ব্যাপারটা একটু পরিষ্কার করে আসা। আরেকটি বিষয় আমি বলবো, যেটা আমাদের এখানে অ্যাকচুয়ালি জীবিকার প্রয়োজনে হোক বা আগ্রহের জায়গা থেকে, প্র্যাকটিসের জায়গাতে হোক, আমাদের অনেক মেধাবী মানুষ বিজ্ঞাপন নির্মাণের জায়গা থেকে টেকনিক্যালি বিজ্ঞাপন নির্মাণ করতে গিয়ে যে ব্যাপারটি হয়, 30 সেকেন্ড বা 1 মিনিটের গল্প ডিল করতে করতে একটা প্র্যাকটিস হয়। তারা বড় গল্প যখন ডিল করতে আসে তখন তারা ফোকাস হারিয়ে ফেলে। চলচ্চিত্রের ব্যাপারটা হচ্ছে অনেকগুলো ফোকাস নিয়ে আসে। হ্যাঁ, চলচ্চিত্রের ব্যাপারটা হচ্ছে যে একটা গল্প আপনি নিজের মধ্যে, একজন মা যেরকম একটা ভ্রূণ ধারণ করে, হ্যাঁ, ভ্রূণ ধারণ করবার মতো একটা গল্পকে নিজের মধ্যে, সেই গল্পটা যন্ত্রণা দেয়, হ্যাঁ, সেই গল্পটাকে ক্যারি করে, হ্যাঁ, ক্যারি করে একটা সুস্থ সন্তান জন্ম দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে এগিয়ে যাওয়া,
হ্যাঁ, নিজেকে নার্চার করে একটু সময় নিয়ে এর মধ্যে কোনো একটি জায়গায় যদি ফোকাস হারিয়ে ফেলে তাহলে আর ব্যাপারটি ঘটে না। তো আমাদের আরেকটি বিষয় হচ্ছে যে এই ফোকাসের ঘাটতি আছে। হ্যাঁ, মানে আমি কি প্র্যাকটিসের বলতে জায়গা থেকে চাচ্ছি আমি কি বলতে চাচ্ছি, যে গল্পটা আমি বলতে চাইছি। আরেকটি বিষয় হয় সেটি হচ্ছে যে ফলো করবার ব্যাপার। হ্যাঁ, অনেকেই এই চেষ্টাটিও থাকা উচিত নিজের গল্পটি নিজের মতো করে বলবার, তাইলে এটি সৃজনশীল কাজ হয়ে উঠতে পারে বা ইউনিক একটি কাজ। অনেকের কপি করবার সম্ভাবনা থাকে, অনেকেই অনেক দূর দেশের চলচ্চিত্রকে কপি আবার করে অনেকে তো অন্য কেউ ধরতে ফেস্টিভ্যালে পারবে না। যাওয়ার জন্য ছবি তৈরি করেন। অনেকে ফেস্টিভ্যালে যাওয়ার জন্য ছবি তৈরি করেন। আর ফেস্টিভ্যালে যাওয়াটাকে আমি খুব নেগেটিভলি দেখি না। হ্যাঁ, আপনার ঘরের দর্শককে দেখিয়ে তারপর ফেস্টিভ্যালে যেতেই পারেন। একটি বিষয় হচ্ছে এখানে জানানোর ব্যাপারটি। আপনি যদি চলচ্চিত্রে এখন যেভাবে নিউজ হয়, আপনি যদি সংবাদ মাধ্যমগুলোর দিকে তাকান, বাণিজ্যিক ছবিগুলো যখন রিলিজ হয় এগুলোর সংবাদ আসে এই ছবিতে নায়ক নায়িকা কে আছে, কতগুলি হলে রিলিজ হচ্ছে, এই বিষয়গুলো। হ্যাঁ, সৃজনশীল চলচ্চিত্রের ক্ষেত্রে হইলে বা অল্টারনেটিভ ধারার ফিল্ম হইলে এটি কয়টা ফেস্টিভ্যালে গেল, হ্যাঁ, কি পুরস্কার পেল, এই বিষয় নিয়ে আলোচনা। চলচ্চিত্র যে তার আগে একটি শিল্প, হ্যাঁ, একটি সবচেয়ে বড় শক্তিশালী মাধ্যম, এই ব্যাপারটি আমরা প্রায় ভুলতে বসেছি। এটি সংবাদ মাধ্যমেও অনুপস্থিত, আলোচনাতেও অনুপস্থিত। আমাদের এখানে যে আপনি একটা কথা বলেছেন যে আমাদের যে সাহিত্য নির্ভর চলচ্চিত্রের দিকে কেন আমাদের নির্মাতারা যান না, মানে ওই যে ধারণ করার বিষয়ে মানে এই যে গল্পটা উনি নিজের করে নিয়ে যেটা অনুবাদ করার ক্ষেত্রে যেটা হয়, হ্যাঁ তাই তো, মানে চলচ্চিত্র যিনি বানাবেন তার তো সেটাই, সেইটা করার একটু ঘাটতি আছে আমাদের। হ্যাঁ, আমাদের একটা আগ্রহ থাকে আমাদের নিজের মধ্যে, আমরা একটা গল্প লালন করি, আমরা নিজেদের অভিজ্ঞতার জায়গা থেকে কোনো একটি জীবনের কোনো একটি বিশেষ ঘটনা আমাদেরকে হয়তো এমনভাবে আলোড়িত করে রাখে যে আমরা সিদ্ধান্ত নিয়ে রাখি যে এই বিষয়টি নিয়ে আমরা সিনেমা বানাবো। আমি যখন সিনেমা করব তখন এই গল্পটা করব। এরপরে অস্বস্তি তৈরি হয় যে প্রথম যে সুযোগটি আসে তখনই সেই সুযোগটি নিয়ে নেওয়া, যদি পরে সুযোগটি না পায়। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলছিলাম যে আমাদের প্র্যাকটিসটা আসলে উচিত। আমাদের গল্পের সোর্স কি? গল্পের সোর্স ছোট গল্প সাহিত্য থেকে হতে পারে, সংবাদ থেকে হতে পারে, আমাদের চারপাশ থেকে তো হতে পারে, যে কোনো ঘটনা হতে পারে। আমি গল্প বলবার জায়গা থেকে যে ক্রাইসিসটি আছে সেটি তো আছেই, মেকিং এর জায়গা থেকে গল্পকে ঠিকভাবে উপস্থাপন করবার জায়গা থেকেও ঘাটতিটুকু আছে, যার ফলে খুব সিরিয়াস সাহিত্য থেকে চলচ্চিত্র নির্মাণের আগ্রহ আমাদের অনেক নির্মাতা, আমাদের অগ্রজ নির্মাতারাও খুব বেশি দেখাননি। হ্যাঁ, খুব বেশি দেখেননি। আমি আমার রবীন্দ্রনাথের গল্প নিয়ে আমি আমার ব্যক্তিগত রিসার্চ থেকে একটু উদাহরণ দিচ্ছি আপনাকে। পশ্চিমবঙ্গে এক নৌকাডুবি থেকেই 4 বার চলচ্চিত্র নির্মাণ হয়েছে। 1943-এ একবার, সর্বশেষ নির্মিত হয়েছে 2011-তে। ঋতুপর্ণ ঘোষ নির্মাণ করেছেন, যেটি বাংলায় নৌকাডুবি, হিন্দিতেও সেটি রিলিজ হয়েছে কাশমা কাশ নামে। আমাদের এখানে প্রথম রবীন্দ্র সাহিত্য থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে 2004 সালে, সেটি নির্মাণ করেছেন চাষী নজরুল ইসলাম। চলচ্চিত্রের নাম শাস্তি। তা এখন এই যদি হয় সাহিত্যের দিক থেকে, এর বাইরে টেলিভিশনে রবীন্দ্রনাথের গল্প থেকে অনেক প্র্যাকটিস সেটি অন্য বিষয়। কিন্তু আমরা এর বাইরে আপনি এখনো পর্যন্ত বিভূতিভূষণ বা মানিক এদের কোনো, হ্যাঁ, তারাশঙ্কর, এদের কোনো উপন্যাস থেকে কিন্তু শরৎ নিয়ে হয়েছেন, কিন্তু আমাদের 3 বন্দ্যোপাধ্যায়ের কারো কোনো গল্প থেকে কোনো চলচ্চিত্র নির্মাণের কোনো আগ্রহ বা সাহস কেউ দেখাননি। তখন সেই ক্ষেত্রে আমরা মেধার ঘাটতি বা আমাদের এটাকে আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারবো না, বা আমাদের কনফিডেন্সের ঘাটতি ধরে নেওয়া সামাল দিতে পারবো না, হ্যাঁ, অথবা আমাদের প্রযোজকদের অনাগ্রহের ব্যাপারটা। কিন্তু একটা সময় কিন্তু কিছু অল্প কম বেশি সাহিত্য থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে এবং সেগুলো বাণিজ্যিকভাবে রিলিজও হয়েছে এবং সেটি দর্শক সমাদৃত বাণিজ্যিকভাবে সফল হয়েছে। দর্শকের কথা যে দর্শক যাচ্ছেন না, দর্শক দেখতে চান না, দর্শক এই ধরনের ছবি পছন্দ করেন না, দর্শকের দেখার জায়গা নেই, এই ধরনের অনেক রকম কথা। আসলে দর্শক কি মানে ছবি দেখার জায়গায় কোন অবস্থানে আছেন? দর্শক কিন্তু আসলে সব ধরনের সিনেমাই দেখছে। হ্যাঁ, দর্শককে দোষ দেওয়ার কিছু নেই। আমরা কোনো শিল্পসম্মত কোনো চলচ্চিত্র যখন সিনেমা হলে রিলিজ দেওয়ার পরিকল্পনা করি তখন পরিবেশকরা অনাগ্রহ দেখান যে এই ধরনের ছবি দর্শক নেন না। দর্শক কিনেন, দর্শক সেই রকম ফর্মুলা, উচ্চকিত অভিনয়। কিন্তু আমার মনে হয় এই ভাবনাটি ঠিক না, এদেরও একটু এগিয়ে আসা দরকার। দর্শক যদি বিষাক্ত কিছু খেয়ে অভ্যস্ত হয়ে তাই বলে আমি কি সবসময় সারা জীবন বিষাক্ত জিনিস দিয়ে যাবো? আমার তো দেয়ার একটি দায়িত্ব আছে, ভালো জিনিস দেওয়ার দায়িত্ব আছে। আমরা যখন তারেক ভাইয়ের রানওয়ে চলচ্চিত্রটা নিয়ে আমি তারেক ভাইয়ের সঙ্গে প্রায় 22টি জেলায় গেছি, প্রায় সবগুলো ইউনিভার্সিটিতে গেছি। তো আমরা প্রতিটা জেলায় দেখছিলাম সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, আমরা সেগুলো নিয়ে ডকুমেন্টেশন করছিলাম। আমরা তখন দর্শকদের সঙ্গে কথা বলছিলাম, সিনেমা হল ম্যানেজারের সাথে কথা বলছিলাম, পাশে যিনি ব্যবসায়ী ছিলেন তাদের সাথে কথা বলছিলাম, প্রজেকশনিস্টের সাথে কথা বলছিলাম। তো ওই অভিযোগগুলো না
পার্সপেক্টিভ, যার যার জায়গা থেকে। হ্যাঁ, দর্শক বলছেন ভালো সিনেমা হচ্ছে না, হ্যাঁ, নির্মাতা বলছেন দর্শক আসছে না, যাই দেওয়া হচ্ছে দর্শক আসে না। আর দর্শকের সামনে তো একটা অবারিত সুযোগ আছে ছবি দেখা। এখন ধরেন একটা রিয়েলিটি হচ্ছে যে আমাদের প্রত্যেক ঘরে 100 চ্যানেল সমৃদ্ধ স্যাটেলাইট কানেকশন আছে, দর্শক এখানে দেখছে। প্রতিটা সিনেমা হলের সামনে ফ্রি সিনেমা দেখছে। ডিভিডি ইউটিউবের কালে সিনেমা দেখবার জন্য দর্শককে সিনেমা হলে নেওয়ার জন্য যে আয়োজন, হ্যাঁ, প্রয়োজন দরকার, সেই ব্যাপারটি ঘটে উঠছে না। আসলে হচ্ছে সময়টি আমার মনে হয় মাল্টিপ্লেক্সের, সিনেপ্লেক্স কালচারের। 800-1000 দর্শকের সিনেমা হল ভরবার সময়টি এখন আর নাই আসলে। দর্শকের সামনে যখন অনেকগুলো অপশন, হ্যাঁ, তখন এইরকম 800-1000 সিনেমা হল, কারণ তখন আপনি যদি ভাবেন তখন কিন্তু আর কোনো অপশন ছিল না। একটা চ্যানেলের টিভি ছিল মাত্র, টেলিভিশন আর সিনেমা ছিল, বিনোদনের জন্য আর কিছু ছিল না। কিন্তু এখন দর্শকের সামনে অনেক অপশন, এবং সে কিন্তু দেশ বিদেশের সব দেশের সিনেমাই দেখছে, ইংরেজি বাংলা নানান দেশে নানান ভাষার ছবি দেখছে। এখন যে ছবিগুলো তৈরি হচ্ছে সেগুলো কি নিজেরাই মানে মোটামুটি এফএনএফ মানে ভাই বন্ধুরা দেখি শেষ করা হচ্ছে না হচ্ছে? ধরেন কমার্শিয়াল সিনেমাগুলো তো আমরা দেখছি যে 70টা-80টা সিনেমা হলেও রিলিজ হচ্ছে। কমার্শিয়াল গুলো সৃজনশীল চলচ্চিত্রের ক্ষেত্রে যেটি হচ্ছে যে শুধুমাত্র মাল্টিপ্লেক্স গুলো ছাড়া আর কেউ তেমন আগ্রহী হচ্ছে না। কিন্তু আমরা যেটা করছি, ওখানে আমি একটু আসতে চাই যে সৃজনশীল এবং মূলধারা মানে ওগুলো কি সৃজনশীল না? এগুলি যখন একটি ফর্মুলার মধ্যে বন্দি গল্প, আমরা সেই আপনি যদি দেখেন সেই একই জায়গায় বন্দি আছে গল্পের স্ট্রাকচার। বড় লোকের মেয়ে নাই, গরিবের ছেলে বা গরিবের ছোটবেলা হারিয়ে যাবে বাড়ি, বড় অভিনয়ের প্যাটার্ন বা 5টা গান থাকবে, 4টা অ্যাকশন, এই যে ফর্মুলা গল্প, হ্যাঁ, স্টুডিওর ভেতরে নির্মিত গল্প। আরেকটি হচ্ছে আপনি যদি আলাদা করতে চান আউটডোরে, বিকল্প ধারা যদি বলেন তাইলে অবশ্যই এটি একটু বিস্তারিত আলোচনার ব্যাপার আছে। বিকল্প ধারায় অ্যাকচুয়ালি খুব বেশি সিনেমা এখানে সত্যিকার অর্থে বিকল্প ধারায়, বিকল্প পদ্ধতিতে, বিকল্প গল্প, বিকল্প ভাবে সেই নির্মাণ খুব কমই হয়েছে। আমরা যেগুলোকে বিকল্প ধারার বলি, আমাদের অগ্রজ নির্মাতারা যেগুলো, এগুলো সব আসলে সার্বিক অর্থে বিকল্প চলচ্চিত্র নয়। এগুলো বিকল্প ধারায় অনেকটা নির্মিত হয়েছে, কিন্তু কিন্তু মূল ধারার দর্শককে মূল ধারার চলচ্চিত্র হলে রিলিজ করার জন্যই কিন্তু নির্মিত হয়েছে। পূর্ণাঙ্গ চলচ্চিত্র বলবেন না ওগুলোকে? ডেফিনিটলি পূর্ণাঙ্গ চলচ্চিত্র। আপনি বললেন যে বিকল্প ধারাটাকে, বিকল্প ধারা ডেফিনিটলি সবই পূর্ণাঙ্গ চলচ্চিত্র। আমি বলছি আপনি যদি ধারার জায়গা থেকে বলেন, হ্যাঁ, সেক্ষেত্রে সব বিকল্প ধারায় নির্মাণ একেবারে হয়নি। কিছু কিছু চলচ্চিত্র হয়েছে যেগুলো স্টুডিওর বাইরে নির্মিত হয়েছে, কিন্তু সেটি মূল ধারার অডিয়েন্সের জন্য নির্মিত হয়েছে, মূল ধারায় রিলিজ দেওয়ার জন্য নির্মিত হয়েছে, কিন্তু মূল ধারার দর্শক মেলেনি। আচ্ছা, মূল ধারার পরিবেশক প্রদর্শক মানে নির্মাতা দর্শকের সাথে যোগাযোগ স্থাপন। আমি যদি আপনাকে বলি, উদাহরণ দিয়ে বলি, নাম যেমন তারেক ভাইয়ের মাটির ময়না পৃথিবীর 36টা দেশে কমার্শিয়ালি রিলিজ হয়েছে, কিন্তু বাংলাদেশে শুধুমাত্র মধুমিতায় রিলিজ হয়েছিল একটি মাত্র হলে। আমি যদি আপনাকে বাংলাদেশের প্রথম সরকারি অনুদানের চলচ্চিত্রের কথা বলি, সূর্য দীঘল বাড়ি 1979 সনের, এটি কোনো হলই পায়নি। শুধুমাত্র ন্যাশনাল অ্যাওয়ার্ড ক্লেম করবার জন্য তারা বছরের শেষ দিকে নাটোরের এক গ্রামে গিয়ে একটি হলে রিলিজ দিয়েছিলেন, সিনেমা হল ভাড়া করে। টেলিভিশন আমরা অসংখ্যবার দেখেছি। হ্যাঁ, সৃজনশীল চলচ্চিত্র সিনেমা হলে, রেগুলার সিনেমা হলে রিলিজ দেওয়ার ব্যাপারে সংকটটা কিন্তু সবসময়ই ছিল, সে গোড়া থেকেই ছিল। হ্যাঁ, সবসময় ছিল। তো এখন একটি ব্যাপার দাঁড়িয়েছে এরকম যে পোস্টারে বন্দুক পিস্তল হাতে দাঁড়িয়ে না থাকলে, হিংস্র ভঙ্গিতে দাঁড়িয়ে না থাকলে ওটা সিনেমাই না। এই সংকটটি তৈরি হয়েছে আসলে টেলিভিশনের কারণেও। টেলিভিশন একটি ব্যাপার হচ্ছে এখন যে টেলিভিশনে নাটক প্রচারিত হচ্ছে, কমপ্লিট একটা ফিকশন, একটা কমপ্লিট গল্প বলা হচ্ছে। তার আবার দৈর্ঘ্যের কারণে নানা নাম, 40 মিনিট হলে নাটক, 50 মিনিট হলে টেলিফিল্ম, 60 মিনিট হলে টেলিছবি, 70 মিনিট টেলিমুভি, নানা নামে। হ্যাঁ, কিন্তু যেহেতু টেলিভিশনে সিঙ্গেল গল্প বলা হচ্ছে, দর্শক কিন্তু একটি পূর্ণাঙ্গ গল্পের স্বাদ টেলিভিশন থেকেও পেয়ে যাচ্ছেন। বিজ্ঞাপনের কারণে কে দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে সেটি পরের বিতর্ক, কিন্তু টেলিভিশনে এই ব্যাপারটি ঘটছে, যার ফলে দর্শকের ফিকশন দেখবার একটা চাহিদা কিন্তু এখানেও মিটে যাচ্ছে। এটি কিন্তু সিনেমার জন্য দর্শক পাওয়ার ক্ষেত্রে আরেকটি চ্যালেঞ্জ এইখানে আমাদের দেশে। মানে সিনেমা দেখতে যাচ্ছে আপনার, কিন্তু বিনোদন যদি বলি আমি, তার উপযুক্ত বিনোদনের, নাটকে যে বিনোদন সে আশা করে বা চাচ্ছে, তার চাহিদা চলচ্চিত্রে তো ওই বিনোদন নাই। এখন চলচ্চিত্রের বিনোদন তো সে নাটকে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এখন বিনোদনের ব্যাপারটি আসলে পার্সপেক্টিভ। এখন বিনোদন যদি ধরে নেওয়া হয় নাচ গান, সেক্ষেত্রে এটা অন্য বেশি, কিন্তু আমরা যদি সাধারণভাবে বলি, কিন্তু দর্শক তো কিছু মানুষ চিন্তার খোরাক থেকেও বিনোদন পেতে পারে, ভালো সাহিত্য থেকে যেমন বিনোদন পেতে পারে, সৃজনশীল চলচ্চিত্র থেকেও ভাবনার খোরাক পেতে পারে, এটিও তার জন্য বিনোদন হতে পারে। কিন্তু যে ব্যাপারটি ওভারঅল ঘটছে আসলে, আপনি যদি আম দর্শকের কথা বলেন, সেখানে চিন্তক দর্শক, হ্যাঁ, আমাদের বেশিরভাগ দর্শক আসলে মধ্যবিত্ত
মধ্যবিত্ত দর্শক। সেটাই, হ্যাঁ। সেই মধ্যবিত্ত দর্শককে আমরা হলে নিতে পারছি না আসলে। হ্যাঁ, কিন্তু আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমি ঢাকার বাইরের দর্শকরা কিন্তু সিনেমা দেখতে চায়, এমনকি ঢাকার দর্শকরাও ভালো সিনেমা দেখতে চায়, সৃজনশীল। এই মানুষগুলো বাড়ির বাইরে বেরিয়ে আসে না, কারণ হচ্ছে যে তার দেখার উপযুক্ত পরিবেশ নাই। আমি যদি আপনাকে জায়গার কথাও বলি, ধরেন উত্তরা মতো বিশাল একটি এলাকায় বিনোদনের জন্য কিচ্ছু নেই, উত্তরা মিরপুর, হ্যাঁ, বিনোদনের জন্য কিচ্ছু নেই। আমি শুধুমাত্র চলচ্চিত্রের কথাই বলছি না, আপনি যদি থিয়েটারের কথা ভাবেন, বেইলি রোড থেকে শিল্পকলায় গেল, মঞ্চ কিন্তু একটাই, এলাকার একটাই। হ্যাঁ, মঞ্চের সংখ্যা কিন্তু বাড়েনি, মঞ্চের সংখ্যা কিন্তু বাড়েনি। এখন হচ্ছে যে আমি যদি দর্শক শিল্প প্রদর্শনের কোনো স্থান যদি না থাকে, তাইলে একটা জনগোষ্ঠী কি এমনি এমনি মননশীল হয়ে ওঠে? চলচ্চিত্র কিন্তু তৈরি হচ্ছেই। আপনি যেটা বলছেন যে ওই যে মানে সেই আমাদের সনাতন সেই রেসিপির যে চলচ্চিত্র, সেই ফর্দের যে সেটা হচ্ছে, কিন্তু সংখ্যা কমে গিয়েছে। তাদের চলচ্চিত্র তৈরি হচ্ছে অনেকটা ঈদ কেন্দ্রিক। আর এদিকে আপনি যেটাকে সৃজনশীল বলছেন, তারা চলচ্চিত্র তৈরি করছে কিন্তু দেখানোর জায়গা নাই। চলচ্চিত্র প্রদর্শনের জায়গা নেই, ছবি তৈরি করছে, ছবি আসছে, এই পর্যন্ত বিজ্ঞাপন হচ্ছে, তারপর ছবি কারা দেখছে সেদিকে আর নাই। কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে কিভাবে? ছবি বানানো হচ্ছে, সবাই ছবি বানাতে চাচ্ছেন, এবং ছবি বানানোর এক ধরনের যে ভিড় লক্ষ্য করা গেছে, সেটা একটু আবার হয়তো একটু সীমিতই মনে হচ্ছে, কেন জানি। আবার যেটা ওই যে আমরা যেটা বলছিলাম যে এফডিসি কেন্দ্রিক যে চলচ্চিত্র, যদি আমরা সরাসরি বলে যাই, সেখানেও কিন্তু চলচ্চিত্র বা ছবি বানানোর ক্ষেত্রে আগের মতো সেই সেখানে ভাটাই চলছে। কিন্তু এই যে জোয়ার আনতে হবে সব জায়গাতে, দর্শকদেরও আসতে হবে, আমার হল একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, সেইটা এখন পুরোপুরি বাস্তবতা। এই জায়গা থেকে বেরিয়ে আসা কিভাবে? একটি বিষয় হচ্ছে যে চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া কিন্তু অনেক সহজতর হয়েছে ডিজিটাল ফরম্যাটে আসবার কারণে। আপনি হয়তো ভুলেই গেছেন আপনি শেষ কবে স্টিল ক্যামেরায় ফিল্ম ভরে ছবি তুলেছেন। স্টিল ক্যামেরার পরে ফিল্ম থেকেও কিন্তু সেই সেলুলয়েড উধাও হয়েছে চলচ্চিত্র থেকে। গত 2 বছরে আমরা জানি না বাংলাদেশে কোনো চলচ্চিত্র আর ফিল্মে সেলুলয়েডে নির্মিত হয়েছে কিনা, সবাই ডিজিটালে। কিন্তু ডিজিটালে নির্মাণ হওয়ার সাথে সাথে ডিজিটালে প্রদর্শনের যে ব্যাপারটি, সেই ব্যাপারটি কিন্তু ঘটে ওঠেনি। আমাদের সিনেমা হলগুলো আধুনিকায়ন হয়নি, হ্যাঁ, আমাদের সিনেমা হলের প্রদর্শন ব্যবস্থা পরিবর্তন ঘটেনি, যে কারণে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়ার একটি ব্যাপারটিও ঘটেছে। আর যদি মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স, হ্যাঁ অবশ্যই একটি সমাধান। আমি এখানে একটু বলি প্রসন্ন ভাই, যে আমি কয়েকটি মানে সিনেমা হলে গিয়েছিলাম, সেখানে তার মালিকদের সাথে কথা হয়েছিল, তারা বলেছে যে টেলিভিশনে এত পরিমাণে সিনেমা দেখা, বিষয় বাংলা ছবি, আমাদের দেশীয় চ্যানেলগুলো, সেই জন্য তাদের কথা হচ্ছে তাহলে আর আমার হলে আসবে কেন, সেটা তাদের দিক থেকে অভিযোগ। আমি আপনার কাছে হয়তো, কিন্তু আমি আসলে অপশন হিসেবে দেখতে চাই। আপনার সামনে চ্যালেঞ্জ আসবে, সেটার সঙ্গে আপনাকে মোকাবিলা করতে হবে, কোঅপ্ট করে নিতে হবে, আপনাকে সেই সাহসটুকু থাকতে হবে, না হয় আপনি প্রতিযোগিতায় টিকতে পারবেন না, আপনি তো পেছন দিকে যেতে পারবেন না। প্রযুক্তি পরিবর্তন হবে, প্রযুক্তির সঙ্গে আপনি নিজেকে লড়াই করতে হবে, টিকে থাকতে হবে। এখন আমার স্যাটেলাইট চ্যানেল আছে পৃথিবীর অনেক দেশের ছবি হচ্ছে, তাই বলে আমি তো থেমে থাকতে পারি না। আমি আমার গল্পটা আমার মতো করে বলতে হবে, হ্যাঁ, আমি হয়তো তার মতো করে বলবো, আমি সেটা চাইও না কাউকে কপি করতে, আমি আমার নিজের গল্পটা নিজের মতো করে বলতে চাই। আরেকটি বিষয় হচ্ছে নির্মাণের যে জোয়ারটি, প্রচুর নির্মাতা কিন্তু তৈরিও হচ্ছে, সত্যি কথা বলতে। এর সঙ্গে কিছু ছবির ভালো সাকসেসও আছে, এর সঙ্গে বেশ কিছু নতুন শিল্পীও তৈরি হয়েছে, এবং এগুলো কিন্তু দেশের বাইরেও যাচ্ছে, অনেকগুলো ফেস্টিভ্যাল থেকে অনেকগুলো ছবি অনেক পুরস্কার আনছে, নতুন ভাবনা, নতুন গল্প, নতুন ভাবনা, নতুন ভঙ্গিতে বলবার চেষ্টাটাও রয়েছে, সেই বিষয় বৈচিত্র্যটুকু কিন্তু আছে। এখন যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলো আমরা একটা সহযোগিতা চাই সরকারের পক্ষ থেকে, যেহেতু ব্যক্তিগত জায়গা থেকে উদ্যোগগুলো হচ্ছে না, যাদের পুরনো সিনেমা হলগুলো রয়ে গেছে, যাদের সেগুলো অনেকেই মডিফাইড করতে পারছেন না। হ্যাঁ, গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু ইনিশিয়েটিভ আছে, কিছু ওদেরকে কিছু সাবসিডি দেওয়া হচ্ছে, কিছু উদ্যোগ আছে, নতুন করে নীতিমালা তৈরি হচ্ছে। কিন্তু একটি উদ্যোগ দরকার, আমার মনে হয় যে মিনিমাম 20টা সিনেপ্লেক্স না হলে, যেমন আমি খুব সত্যি কথা, মানে আমি আমার নিজের জায়গা থেকে বলছি, আমি যদিও আমার দ্বিতীয় চলচ্চিত্রের কাজ শুরু করেছি, তবে আমি নিশ্চিত করেই মনে করি 20টা মাল্টিপ্লেক্স না হলে না, সিনেপ্লেক্সও বলছেন, 20টা মাল্টিপ্লেক্স না হলে না আসলে চলচ্চিত্র নির্মাণেরই কোনো মানে হয় না। মানে
বাজার হ্যাঁ, তৈরি হ্যাঁ, হবে না। কারণ আমার ছবিগুলো এবং সেটা শুধু দেখানোর ঢাকা কেন্দ্রিক না। প্রদর্শনের জায়গা যদি না থাকে, এবং সেটা শুধু ঢাকা কেন্দ্রিক হ্যাঁ, শুধু না। ঢাকা কেন্দ্রিক না, আমি সেটাই বলছি। আমার যদি প্রদর্শনের কোনো জায়গা না থাকে, আমি চলচ্চিত্র নির্মাণ করে কি করব? অনুদান দেয়া হচ্ছে, সেই অনুদানের চলচ্চিত্রগুলো আসলে যথাযথ যত্নের সঙ্গে তৈরি হচ্ছে কিনা, যথাযথভাবে সেটি প্রদর্শন হচ্ছে কিনা, যথাযথভাবে দর্শকের সামনে যাচ্ছে কিনা, একটি চলচ্চিত্র নির্মাণের চূড়ান্ত সার্থকতা তো আসলে দর্শকের সামনে পৌঁছানো, সেটি পৌঁছাচ্ছে কিনা, পৌঁছাতে পারছে কিনা, সেই বিষয়গুলোর দিকেও একটু খেয়াল রাখা। সরকারের দিক থেকে একটি সাপোর্ট আমাদের খুব বেশি জরুরি হয়ে গেছে, সেটি হচ্ছে মাল্টিপ্লেক্স। হ্যাঁ, প্রতিটি বড় জেলা শহরে অন্তত একটি করে মাল্টিপ্লেক্স তৈরি হওয়া। আরেকটি বিষয় যেটি বলছিলাম, যে আমাদের সমাজতাত্ত্বিকদের কখনো সংস্কৃতি নিয়ে কথা বলতে শুনি না আমরা, কিন্তু সংস্কৃতি তো আসলে সমাজের ভারসাম্য রক্ষা করে। তো আমাদের যদি শিল্প প্রদেশ, আমি শুধুমাত্র চলচ্চিত্র নিয়ে কথা বলছি না, যে কারণে উত্তরার প্রসঙ্গে বলছিলাম, যে আমাদের অনেকগুলো বড় এলাকা আছে, মিরপুর, কিচ্ছু নেই বিনোদনের জন্য, কিচ্ছু নেই। মানুষের জীবনে খাওয়া আর শপিং করা ছাড়া কোনো বিনোদন নেই। তো আপনি যদি শিল্প চর্চার সুযোগ না দেন, মননশীলতার চর্চার সুযোগ যদি না দেন, মননশীলতার শিল্প চর্চা, শিল্প প্রদর্শনের সুযোগ যদি না থাকে, তাহলে একটি জনগোষ্ঠী কি এমনি এমনি মননশীল হয়ে ওঠে, এমনি এমনি সুশৃঙ্খল হয়ে ওঠে? নিশ্চয়ই না। এর জন্য সাংগঠনিক উদ্যোগ দরকার। হ্যাঁ, একদম বাংলা ভাষা নিয়ে যদি বলে, যে বাংলা ভাষার যে ছবি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে, আমাদের এখানে হচ্ছে, সেখানে ধরেন যে একদম ওই যে কন্টেন্ট নির্ভর, যদি আমরা বিষয় ভিত্তিক ছবি তৈরি হচ্ছে, আমাদের এখানে এটা কিরকম হচ্ছে? বিষয়ের ক্ষেত্রে বিষয় বৈচিত্র্যগুলো আছে, কিন্তু আমাদের এখানে একটি বিষয় কিছু বিধিনিষেধও আছে। কিছু বিধিনিষেধও আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা প্রিডোমিনেটলি কিছু আইডিয়ার দ্বারাও প্রভাবিত হই। তারেক ভাই বলতেন, একজন চলচ্চিত্র নির্মাতাকে শুধুমাত্র দৈহিকভাবে শক্ত থাকতে, তার মানসিকভাবে অনেক শক্ত থাকতে হয়। হ্যাঁ, যার ফলে আপনার একজন নির্মাতাকে আসলে সবাইকে আউটস্মার্ট করতে হবে, কারণ একজন চলচ্চিত্র নির্মাতা হচ্ছে সেই পার্সন যাকে শিল্পের সবগুলো শাখায় যার দখল থাকতে হয়। এরপর সেটি নয়, আমরা যদি মানে সমাপ্তির দিকে যাই, সেখানে যদি বলতে হয় যে আমাদের যে আপনি নতুনদের কথা বলছেন, নতুনরা অনেকে আসছে, আমরা গল্প বলার মোটামুটি আশ্বস্ত করা গিয়েছে, তাই তো? ডেফিনেটলি এই চর্চাটা কিন্তু হচ্ছে। এর মধ্যে উদ্যোগ থাকবে 10টা। হ্যাঁ, এটা শুধুমাত্র সৃজনশীল কাজেও নয়, শিল্পের কাজেও আর ব্যবসায়িক কাজেও 10 জন উদ্যোক্তা, 10টি উদ্যোগ নেবেন। চলছে, বেশ দর্শক নাই, বাজেট নাই। আমি তারেক ভাইয়ের একটি কথা বলে আমি শেষ করতে চাই। তারেক ভাই বলতেন, একজন কবির একটি কবিতা যখন পত্রিকায় ছাপা হয়, হ্যাঁ, আমরা সেই কবিতাটা পড়ি, কিন্তু তার আগে, এই কবিতাটা ছাপা হওয়ার আগে, সে যে অনেকগুলো কবিতা লিখে ছিঁড়ে ফেলে দিয়েছে, বালিশে লিখেও নি, এই এতটুকু পারফেকশনে আসবার জন্য একজন চলচ্চিত্র নির্মাতার কিন্তু সেই সুযোগটা থাকে না, যে সিনেমা বানিয়ে ফেলে রাখলাম। যেহেতু এর সঙ্গে ফিনান্স ইনভলভ, এর সঙ্গে অনেকগুলো মানুষের ইনভলভ, হ্যাঁ, যার ফলে প্রেক্ষাপটটা বড়, পটভূমিটা বড়, প্র্যাকটিসের মাধ্যমে আসা। হ্যাঁ, আর আমাদের সময়টা আসলে খুব বেশি না। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমাদের ম্যাচিউরিটির জায়গা, জেনেটিক্যালি ম্যাচিউরিটির জায়গা, শিক্ষাগত দিক থেকে বলি, হ্যাঁ, বা মেধা সৃজনশীলতার জায়গা থেকেও বলি, আমরা ট্র্যাকের মধ্যে আছি। হতাশ হওয়ার কিছু নেই। হতাশ হওয়ার কিছু নেই। ছবি হচ্ছে, ছবি বলবো, এবং ছবি, মূল কথা হচ্ছে যে দর্শকের কাছে যাওয়ার চেষ্টাটা সফল হতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপে এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।